এবার এই স্ট্র্যাটেজি মিটিং বলি বা যাই বলি না কেন সেটা ভারতে হচ্ছে, ভারতকে বেছে নেবার কারণটা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। খুব সহজ সাধারণ ভাষায় বলতে গেলে, আমরা রান্নায় নুন কখনো ইগনোর করা যায় না। ভারত আজকের দেশে ডিপ্লোমেসিতে পৃথিবীর বুকে হচ্ছে সেই নুন, যেটা স্বাদ বহন করে। নুন ছাড়া রান্নায় তো স্বাদ থাকে না, সেটা স্বাদ বহন করে। এবং সেটা এমন একটা অসাধারণ জিনিস, সেটাকে এমন এমন জায়গায় অ্যাপ্লিকেশন করতে তুমি বাধ্য হয়ে পড়েছো। যদি অ্যাপ্লিকেশন না করো, এই গোটা জিনিসটা স্বাদটা চলে যাবে। পৃথিবী আজকের ডেটে বিভিন্ন রকম কনফ্লিক্টের দ্বারা পৃথিবী আজকের ডেটে ডিস্টার্বড। সেটা তুমি রাশিয়া অ্যান্ড ইউক্রেন বলো, তুমি প্যালেস্টাইন বললে, তুমি এই দিকে দেখো বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা কিছুদিন আগে দেখলে, বহু জায়গায়। এবং এই কনফ্লিক্টগুলোর মধ্যে একটাই দেশ আছে যে ডাইরেক্টলি ইন্টারভিন করতে পারে, একটাই দেশ আছে যারা এই কনফ্লিক্টগুলোকে একদম হেড অন নিয়েছে, কিন্তু উইথ দ্য মেসেজ অফ পিস, শান্তি বহন করিয়েছে। সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। তার মানে ভারতবর্ষর একটা এমন কোনো কম্পোনেন্ট আছে যেটা অলরেডি হ্যাজ বিন রেকগনাইজড, যে সেই কম্পোনেন্টটার দ্বারা ভারতবর্ষ পৃথিবীর সব দেশের যে কোনো কন্ডিশনে তারা অ্যাড্রেস করতে পারে, তারা ইন্টারভিন করতে পারে, এবং সেই জায়গায় গিয়ে তারা আলোচনার টেবিলে বসতে পারে। তাই ভারতবর্ষ ইম্পর্টেন্ট। যেমন ভারতবর্ষ হচ্ছে সেই বন্ধু যার কথা সবাই শুনতে চায়, শুনতে পারে, শুনতে ইচ্ছুক। এবং সেই বন্ধুটাকে তাই জন্য ইম্পর্টেন্স দিতে পৃথিবীর যত বড়ই পাওয়ার হোক না কেন, তারা বাধ্য। কোথাও কি দাঁড়িয়ে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই মুহূর্তে উন্নতশীল দেশ, ভারতকে এই একই লাইনে এখন আর ফেলা যায় না। চীন রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, তার সঙ্গে নেপাল, ভুটান রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান রয়েছে। তাদের থেকে ভারত এই যে এই জায়গাটা থেকে বেরিয়ে আসা, ভারতের এই যে অর্থনীতি, এবং গোটা বিশ্বে আমরা দেখেছি যে ভারত একটা সময় চলে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে, কখনো দেখা যাচ্ছে যে কাতারের যিনি আমির তিনি চলে আসছেন ভারতে। এই যে এই বৈঠকগুলো, ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ভারতের প্রতিনিধি আসা, এই জায়গাগুলো কি কোথাও এই গোলার্ধে বা পূর্ব গোলার্ধে ভারতকে একটা প্রত্যেকেই নিজেদের একটা বন্ধু দেশ হিসেবে তুলে ধরতে চাইছে? সেই কারণেই কি ভারতের ইম্পর্টেন্সটা ফার্স্ট ওয়ার্ল্ডের কাছে এতটা বেড়ে গেল? দেখো, ভারতবর্ষ না দু রকমের কার্ডে খেলে। মানে ভারতবর্ষের পলিসি মেকিংকে যদি তুমি অ্যানালাইসিস করো, তবে দু রকমের কার্ডে খেলে। একটা হচ্ছে শর্ট টার্ম কার্ড, আর একটা হচ্ছে লং টার্ম কার্ড। এই যে লং টার্ম কার্ডটা ভারত আজকে থেকে খেলে না, বহু পুরনো সময় থেকে খেলে চলেছে। এবং এই কার্ড কথাটা খুব টেকনিক্যাল কথা। আমি কেন বললাম এই কথাটা? ভারতবর্ষে তোমাদের এই ইন্টারভিউতে আমরা বহুবার, আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, আগের দিন ইন্টারভিউ দিয়েছি এটার উপরে, সেটা হলো কালচারাল ডিপ্লোমেসি। ভারতের সংস্কৃতির যে গভীরতা, ভারতের সংস্কৃতির যে বিরাট বড় একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে পৃথিবী বিশ্বাস করে। এবং সেই ইতিহাসের গুণ এবং সেই ইতিহাসের পজিটিভ সাইডস ভারতবর্ষ কিন্তু আগেও দেখিয়েছে। এবং সেটা এমন একটা জায়গায় চলে গেছে যে আজকে গোটা পৃথিবীটা ভাবতে বাধ্য যে ভারতবর্ষ ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সো তার জন্য এমন একটা ডাইনামিক্স তৈরি হয়েছে, সেই ডাইনামিক্সটা কিন্তু পৃথিবীকে ভারতবর্ষের উপরে অটোমেটিক্যালি ডিপেন্ডেন্ট তৈরি করে দিয়েছে। এবং পৃথিবীর যে কোনো দেশকে বলো, আজকে আমাদের ভারতবর্ষেই যে খুব রিসেন্টলি আমাদের এখানে হোলি হবে, এই হোলি উৎসবটা একান্তই ভারতবর্ষের উৎসব ছিল এক সময়। আজকে গোটা বিশ্বে দেখা যায় যে হোলি পালিত হচ্ছে, বাঙালি যে কমিউনিটিগুলো রয়েছে তাদের মধ্যে বেশি। শুধু তাই নয়, আরও আরেকটা অদ্ভুত জিনিস তুমি দেখলে অবাক হয়ে যাবে। বিভিন্ন ভিসা অ্যাপ্লিকেশনস হচ্ছে জাস্ট বৃন্দাবনে আসবে বলে, শান্তিনিকেতনে আসবে বলে। কেন? কারণ বিভিন্ন দেশ পার্টিসিপেট করতে চাইছে এই ধরনের কালচারাল উৎসবের সাথে। তারা জানতে চাইছে ভারতবর্ষকে আরও কাছ থেকে। তার কারণ তারা বুঝতে পেরেছে ভারতবর্ষর সাথে যদি আমার সম্পর্কটা আরও বেটার দিকে যায়, আমার দেশের কালচারাল এক্সচেঞ্জটা যদি আরও বেটার দিকে যায়, তাহলে পৃথিবীর বুকে আমার প্রতিচ্ছবিটা অনেক বেটার যাবে। দেখো, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বলতো না, অমুকের সাথে মিশিস, অমুকের সাথে মিশিস না। তার কারণটা হচ্ছে সেই মানুষটার সাথে মিশলে যখন আমি পাড়ায় ঘুরে বেড়াবো, বাকি লোকজনের চোখে আমার কাছে আসবে যে এই ছেলেটা ভালো ছেলে, কারণ এদের সাথে মেশে। ওই ছেলেটা খারাপ ছেলে কারণ অমুকের সাথে মেশে। সো ইউ আর অ্যাকচুয়ালি বিং নোন বাই ইউর ফ্রেন্ডস। তো ভারতবর্ষের সাথে যারা বন্ধু, তারা কিন্তু গোটা পৃথিবীর বুকে তাদের ইমেজটা অনেক পাওয়ারফুলি তৈরি করতে পারছে। এবং দ্যাট ইজ হাউ দ্য গ্লোবাল অর্ডার ইজ চেঞ্জিং।
আর সেই জন্যই ভারত এত ইম্পর্টেন্ট, সেই জন্যই ভারত। এবার যেটা জানতে চাইবো যে এই বৈঠকে কোন কোন দেশ আসছে, কতগুলো দেশ আসছে? দেখো, যতটা জানতে পেরেছি 20টা মতো দেশ ইনভাইটেড আছে, তাতে বহু পাওয়ারফুল নেশনস আছে, বহু সেমি পাওয়ারফুল নেশনস আছে, যদিও এখনও অফিসিয়ালি আমার কাছে এসে পৌঁছায়নি এক্স্যাক্টলি কোন কোন দেশগুলো আসছে। তবে যতটা শুনলাম ডিএনআই রিপ্রেজেন্টেটিভ আসছে, সম্ভবত তুলসী গাবার্ড নিজেই আসছেন, এবং জার্মানি আসছে, তোমার রাশিয়া আসছে, রিপ্রেজেন্টেটিভস ফ্রম মেনি আদার কান্ট্রিজ আসছে, মানে ফ্রান্স আসছে, এরকম বহু কান্ট্রিজ থেকে আসছে, উইচ আর অ্যাকচুয়ালি হুজ অ্যান্ড হু অফ দ্য ওয়ার্ল্ড ডিপ্লোমেসি। তারা যখন আসছে একটা স্টেজে বসতে চাইছে, তো তাতে বোঝাই যেতে পারে এটা ইজ এ ওয়েল প্ল্যান্ড মিটিং। এটা দুম করে এই স্কেডিউলিং হয় না। সো এটা ইন্টারনাল কোনো একটা স্ট্র্যাটেজিকে এক্সিকিউট করানো হচ্ছে এবং গ্লোবালি সেটাকে অ্যাপ্রিসিয়েট করানো হচ্ছে, তার জন্যই এই ধরনের মিটিংগুলো ফ্রেমড আউট হয়। এটা কি কোথাও একটা চীন এবং বা ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে তাদের কাছেও একটা বার্তা পৌঁছে দেওয়া, চীন কিংবা পাকিস্তানের কাছে? চীন নিজেও পার্টিসিপেট করলে অবাক হব না আমি এই মিটিংয়ে। তার কারণটা হচ্ছে, দেখো, দুটো অর্ডার চেঞ্জ হয়েছে পৃথিবীর বুকে, এটা একটু আমাদের টেকনিক্যালি বুঝতে হবে। সেই জিনিসটা হচ্ছে, ভারতবর্ষর সাথে চীনের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু যত ব্রিক্স অ্যাক্টিভেটেড হয়েছে, মানে যত পাওয়ারফুল জোনে ব্রিক্স গেছে, ভারত এবং চীনের সম্পর্কটা পাল্টেছে। এই যে 24-এর পরে নরেন্দ্র মোদীজি যখন প্রাইম মিনিস্টার হয়েছেন, তারপরে তার সাথে চীনের যে বিভিন্ন রকম বৈঠক হয়েছে, বা আমাদের এনএসের যে বৈঠকগুলো হয়েছে, বা ইএএমের যে বৈঠকগুলো হয়েছে, তাতে চীন অ্যান্ড ইন্ডিয়া রিলেশনশিপ ইজ নো মোর দ্য সেম অ্যাজ ইট ওয়াজ। তো এটা অনেক বেটারমেন্টের দিকে এগিয়েছে, যেখানে ডিসকাসেবল টেবিল তৈরি হয়েছে। সেকেন্ড জিনিস হচ্ছে, রাশিয়া এবং ইউএসের রিলেশনও অনেক লুজ হয়েছে। আগের যেরকম একটা টাইট রিলেশনশিপ ছিল, দুজনকে প্রায় একই টেবিলে দেখাই যেত না, সেটা পুরো হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। অ্যান্ড দ্যাটস দ্য অর্ডার হ্যাজ চেঞ্জড ইন সাচ আ ওয়ে যে সবার সাথে সবাই একটা টেবিলে বসার জায়গায় এসছে। তার কারণও কিন্তু এগেইন ভারতবর্ষের অ্যাপ্রোচ ডিপ্লোমেসি। ভারতবর্ষ একটা জিনিস মনে করে যে সম্পর্ক যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তারা অ্যাপ্রোচ করতে রাজি আছে, কিন্তু আমি এক স্টেপ এগোলে তোমাকেও এক স্টেপ এগোতে হবে। পাকিস্তান ভারতের সম্পর্কের ক্ষেত্রেও আমাদের নতুন মানে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুজনেই চেষ্টা করেছিলেন যে আমরাও এগোই, তোমরাও এগো, কিন্তু ওদের তরফ থেকে এগোনোর কোনো পদ্ধতিই হয়নি, তাই আমরা আর এগোইনি। সিম্পল অ্যাজ দ্যাট। কারণ ওনাদের একসময় ওনাদের প্রধানমন্ত্রী জন্মদিনে আমাদের প্রধানমন্ত্রী পৌঁছেছিলেন একটা বার্তা নিয়ে। ইট ওয়াজ এ সেম সিমিলার ইভেন্ট। সো এই যে ওয়ার্ল্ড অর্ডারে এই যে একটা জায়গা আসছে যেখানে বিভিন্ন রকম সম্পর্ক চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু যে দেশগুলো তথাকথিত ভারতের সাথে অ্যালাইন্ড নয়, আই এম নট নেমিং এনি কান্ট্রি ইনডেফিনিট, যারা অ্যালাইন নয়, যারা চেষ্টা করে কথায় কথায় ভারত এবং ভারতের বিভিন্ন রকম এজেন্সিকে দোষারোপ করতে, সেই দেশগুলোর বোঝার সময় এসে গিয়েছে যে বিশ্বের কোন স্তরে তারা পিছিয়ে যেতে চলেছে। তাই জন্যে আমার মনে হয় না এত বোকা রকম কোনো ডিসিশন নেবেন চায়না, কারণ আমার মনে হয় চায়না উইল অ্যালাইন উইথ আস, অ্যান্ড চায়না অলরেডি ব্রিক্সে পার্টিসিপেট করে বুঝিয়ে দিয়েছে যে তাদের অ্যালাইনমেন্ট ভারতের সাথে আস্তে আস্তে বাড়তে চলেছে। বাণিজ্যিক স্তরেও চায়নার সাথে ভারতের অনেক জায়গায় প্যারালেলিজম এসে গেছে। আস্তে 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 এমন একটা সম্পর্ক আসতে চলেছে যেখানে চায়না, ভারতবর্ষ সবাই একটা জোনে আসবে। অল দ্য পাওয়ারফুল ইকোনমি উইল কাম ইন ওয়ান জোন। এবার কান্ট্রিজ লাইক পাকিস্তান, যারা নিজেরাই একটা রোগ নেশনে কনভার্ট করে ফেলেছে নিজেদেরকে, যাদের নিজেদের একটা গভর্নমেন্ট নেই, তাদের কালেকটিভ ডিপ্লোমেসির কোনো সাইন নেই, সেই ধরনের দেশগুলো কি ভাবলো না ভাবলো এটা নিয়ে মানে মন্তব্য করাই আমাদের কাছে সময় নষ্ট মনে হয়।